বাড়িতে ঢুকেই অগ্নিজিতের কুকীর্তি ফাঁস করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতাকে ফোন করেছে সাত্বিক আর বলে, চলে আসুন বাড়িতে, দেখতে চাই আপনি কখন আসবেন, আপনাকে বরণ করে নেওয়া হবে। আমার মা তো স্বয়ং বরণডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনাকে এই বাড়ির ছোট বউ করে মেনে নেবে। চলে আসুন, বেশি সময় নেবেন না যেন। এরপরেই গীতা মনে মনে ভাবে কি করবে, কি আছে তার কাছে আর অপশান খোলা, আর তো কোনো উপায় নেই। তার মাও বলেছিল দিদির সংসারটা যেন না ভাঙে, আর যদি দিদির সংসার ভাঙে তাহলে যেন মায়ের মরামুখ দেখে। এই সমস্ত কথা ভাবতে থাকে। তারপরে বারবার করে সবাই বলে বাড়িতে যাওয়ার জন্য। গীতা তখন বলে, বাবা, পদ্মকে বলো আর মাকে বলো আমাকে সাজিয়ে দিতে। এরপর দুজন মিলেই সাজিয়ে দিচ্ছে। তখনই গীতা খুবই মনমরা হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। আর অন্যদিকে তখনই গীতার মা বলে, তুই খুব সুখী হবি দেখিস মা, জামাই যে তোকে খুব ভালোবাসে, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। আর আমি জানি তুইও সেটা পারবি। জানি আমি অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে তুই যাচ্ছিস, কিন্তু দেখিস সব ঠিক হয়ে যাবে, কোনো কিছু খারাপ হতেই পারে না, সব কিছু ভালো হবে শুধুমাত্র তোর জন্য। পদ্ম বলে, তুমি চিন্তা করো না, আমরা আছি তো তোমার সাথে। এরপরে তখন বারবার করেই গীতা এটা ভাবে যে যেই বিয়েটার কোনো মানে কোনো কিছু নেই, সেই বিয়েটার জন্য কেন আমি ওই বাড়িতে যাচ্ছি? আমার তো ওনার সাথে বিয়ে হয়ইনি, ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এরপরে গীতাকে সাজানো হয়ে যায়। তখনই লেডি সালমান খানকে দেখতে চলে এসেছে স্বস্তিক আর বলে, কি সুন্দর লাগছে লেডি সালমান খান আপনাকে দেখতে। তখনই গীতা বলে, থামুন, অনেক বলে ফেলেছেন, শুধুমাত্র আপনার জন্য এখন আমাকে অনেক বড়ই বিপদে পড়তে হচ্ছে। ভালো লাগছে না আমার। আপনি তো জানেন যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি আপনার সাথে আমার বিয়েটাও হয়নি। তাহলে কেন আমি যাব আপনার বাড়িতে? কিসের জন্য যাব? তখনই স্বস্তিক বলে, আমি আপনাকে রানী করে রাখবো, আমি আপনাকে ভালোবাসি। ঠিক তখনই কৃপান ফোন করেছে আর বলে, এই যে অ্যাডভোকেট গাঙ্গুলি, এবার তো আমি জেল থেকে বেরোবই, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আর তখনই গীতা বলে, বাবু সোনা, আমি যে কি করতে পারি তুই এখনো জানিস না। মুখার্জি বাড়ির বউ হয়েছে বলে ভাবিস না যে তোকে আমি এত সহজে ছেড়ে দেব। ইম্পসিবল, তোকে কখনোই আমি এত সহজে ছাড়বো না। তোকে উচিত শিক্ষা দেব, তারপরেই ছাড়বো। এই কথাটা জেনে রাখিস, আমার নাম হলো গীতা LLB। আর এই কথাটা শোনার সময় খুব রেগে যায় বলে ফোনটা কেটে দিয়েছে। আর তখনই গীতাকে নিয়ে বেরিয়ে পড়ছে স্বস্তিক। খুবই কান্নাকাটি করতে থাকে গীতা। তখন তার মা বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে, বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়িটাই হলো নিজের বাড়ি। এর মধ্যে গীতা কান্নাকাটি করতে করতে বিদায় নেয়। আর অন্যদিকে বাবুসোনা বলে, ছাড়বো না, অ্যাডভোকেট গাঙ্গুলিকে আমি কোনোভাবেই ছাড়বো না। এটা যেন কেমন একটা উল্টো চাল হয়ে গেল। অগ্নিজিৎ মুখার্জি তো একেই সহ্য করতে পারতো না অ্যাডভোকেট গাঙ্গুলিকে, তাহলে তাহলে অ্যাডভোকেট গাঙ্গুলি কি হিসাবে এখন ওই বাড়িতে যাচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হচ্ছেটা কি এই বাড়িতে? হ্যাঁ, কি হচ্ছে? বরণ ডালা সাজানো হয়েছে কেন? কেন হচ্ছে এসব? ভজন তখন বলে, স্যার আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব সবটা। কিন্তু আমি যেরকমটা বলছি তার আগে তো সেরকমটা করতে হবে, বলুন। আপনি যদি সেরকমটা না করেন তাহলে কি করে হবে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন একবার তোমার কথা শুনে আমি পস্তিয়েছি, আমি আর পস্তাতে চাই না, বিশ্বাস করো। সব কিছু কিন্তু বাড়াবাড়ি লিমিটে পৌঁছে যাচ্ছি। এর মধ্যেই ভজন তখন বলে, আমাকে একটু সুযোগ দিন, প্রমাণ করতে হবে না নিজেকে? তখন সবাই মিলে বলতে থাকে যে যা হবে ভালোই হবে। এরপর ভজন বলে সবাইকে যে তোমরা উলু উলু দাও, শঙ্কপু দাও, কি হলো চুপ করে আছো কেন? চাকরিতে কিছুই করতে চায় না। গিনি তখন বলে, করতে হবে মা, করতে হবে। ভজনদা যখন কিছু একটা বলেছে সব দিক রক্ষা করার জন্যই বলেছে এই কথাটা। আশা করি এই কথাটার মধ্যে কোনো ভুল নেই, আশা করি তুমি বুঝতে পারছো। আর তখন সবাই মিলে উলু উলু দিতে থাকে, কারণ চৌকাটে চলে এসেছে গীতা LLB। তারপরে বরণডালা নিয়ে গীতার দিকে এগিয়ে যাচ্ছে আর এরপরে গীতাকে বরণ করছে। গীতাকে বরণ করার পরেই বরণ করে স্বস্তিককে। আর স্বস্তিক তখন বলে, এসো এসো লেডি সালমান খান, বলে ভেতরে নিয়ে যায়। তখনই অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করার কথা বলে সবাই। জাগৃতি তখন বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোমার হবু শ্বশুরমশাই ছিল আগে, আর এখন তোমার রিয়েল শ্বশুরমশাই, তাই নমস্কারটা করে ফেলো, ঝটপট করে ফেলো। কিন্তু কোনোভাবেই আর গীতা নমস্কার করতে চায় না আর বলে, যেদিন উনি আমার প্রণম্য হয়ে উঠবেন সেদিনই আমি ওনাকে প্রণাম করব, এর আগে নয়। তখনই খুব রেগে যায় আর বলে, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, তুমি তোমার শ্বশুরমশাইকে নমস্কার করবে না, সেটা হতে পারে? তখনই গীতা বলে, বললাম না করব না, আপনি চাইলেও কিছু করতে পারবেন না, বলেছি তো। যেদিন উনি মানুষের মতো মানুষ হয়ে উঠবে
সঠিক বিচার পাইয়ে দেবে অপরাধীকে, সেদিনই আমি ওনাকে প্রণাম করব, সাষ্টাঙ্গে প্রণাম করব। তার আগে আমি ওনাকে প্রণাম করতে পারবো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, তোমাকেও না আমি এই বাড়ির ছোট বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর তার থেকেও বড় কথা, এই বাড়িতে আমি তোমাকে থাকতে দেব না, কোনোভাবেই না। তখনই গীতা বলে, সে তো দেখা যাবে, সময় বলবে কি হবে আর কি হবে না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রেও আমার কিছু করবার নেই। এর মধ্যেই তখনই চলে এসেছে সাত্বিক। সাত্বিককে দেখার পর গীতা দাঁড়িয়ে পড়ে। আর গিনি তখন মনে মনে ভাবে, এবার কি হবে, এবার কি করবে গীতা। সাত্বিক তখন বলে, তা তুমি জানো তো এই বাড়িতে আমি কেউ হই? এই বাড়িতে আমি হলাম কিন্তু বড় ছেলে, মানে তোমার ভাসুর ঠাকুর হই। তা একটা কথা বলো তো, তোমাদের বিয়েটা কোন মন্দিরে হয়েছিল? তখনই স্বস্তিক বলে, ওই তো সামনে একটা কালী মন্দির ছিল, ওইখানে হয়েছিল। তখন সাত্বিক বলে, বা খুব ভালো কথা, মা শোনো, এই বাড়িতে যতই হোক না কেন, স্বস্তিক তো এই বাড়ির ছেলে, ওই স্বস্তিকের সাথে গীতার বিয়েটা কিন্তু ধুমধাম করে অ্যারেঞ্জ করতে হবে। কথাটা শোনার পরে গীতা ভয় পেয়ে যায় আর বলে, কেন আবার ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করার কি আছে? সাত্বিক বলে, ও মা, এবারই ছোট ছেলের বিয়ে ধুমধাম করে হবে না, সেটা হতে পারে নাকি? তাই না, না, সেটা তো হতে পারে না, ধুমধাম করে বিয়ের আয়োজন করা হবে। গীতা বুঝতে পারে অলরেডি এই বাড়িতে এসে সে ফেসে গেছে, কোনোভাবে মুক্তির পথ সে পাচ্ছে না। জাগৃতি তখন বলে, আজ তুমি যেটা করলে গীতা, তুমি আমার স্বামীকে প্রণাম করলে না। এরপর এমন একদিন আসবে যেদিন তুমি চেয়ে আমার স্বামীকে নমস্কার করবে, বুঝতে পেরেছ? আজ বা কাল তোমাকে তো এটা করতেই হবে। গীতা তখন বলে, দেখাই যাক না কি করতে পারি আর কি না পারি, তবে চেষ্টা তো করতেই হবে, তাই না ম্যাডাম? অন্যদিকে তখনই একটা কথা বারবার করে গীতা ভাবে, যা করার করতেই হবে। এর মধ্যেই ফোন করেছে চন্দ্রনাথ আর বলে, আমি চাই না আপনি আমার মেয়ের কেসটা লড়ুন, কারণ আমার মনে হয় আপনি পারবেন না। আমি অনেক কষ্ট করে অনেক ঠিকানা খুঁজে আপনার বাড়িতে গেছিলাম, গিয়ে জানতে পারি আপনি নাকি অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলের বউ হয়ে গিয়েছেন। তাহলে তো আপনারা দুজনেই সমান হয়ে গেলেন, তাই না? না না, আপনাকে কেস লড়তে হবে না। তখনই গীতা বলে, অগ্নিজিৎ মুখার্জি আপনাকেও বলছি আর চন্দ্রনাথ বাগচি আপনাকেও বলছি, কেসটা আমি লড়বই। রিশার গৃহবধূর মৃত্যুর কেসটা আমি লড়বো, আর অগ্নিজিৎ মুখার্জির কুকীর্তি আমি ফাঁস করে দেব। কথাটা শোনার পরে অগ্নিজিৎ বলে, এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো, এমন কিছু কথা বলো না যেটা সহ্য করার মতো না। গীতা তখন বলে, সহ্য করার মতন তো অনেক কিছুই না, তবে সহ্য করতে হবে। এরপর গীতা যেই ঘরে যায় সবাই মিলে চলে গেছে। গীতা তখন বলে, এখন আপনারা আমার ঘরটা ফাঁকা করে দিন, আমি একটা কেস নিয়ে স্টাডি করব। আমার ঘরে এত লোকজন থাকলে আমার স্টাডি করতে সমস্যা হয়। তখনই জাগৃতি বলে, দেখাই যাক না এই কেসটায় কে জেতে, তুমি না আমার স্বামী অগ্নিজিৎ মুখার্জি, যে কিনা কেস হারেনি। গীতা বলে, তাই নাকি? তাহলে দেখাই যাক যে কেসটা আদতেও কে জেতে। তখনই ভজন বলে, কেস তো আমরাই জিতবো স্যার, আপনি চিন্তা করবেন না। আমি এইবারেই গীতার এই বাড়িতে বউ হয়ে আসা ছবিটা ভাইরাল করে দেবো, তারপরেই সোশ্যাল মিডিয়াতে দেখুন কেমন ঝড় ওঠে।